ঠিক আছে, দেখো অলরেডি আমরা কতদিন যে কনসেপ্টগুলো শিখেছি সেগুলো কোনো না কোনো ভাবে ঘুরিয়ে কাজে লাগবে। এবারে দেখো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কি সব থেকে যেগুলো পরীক্ষাতে সব থেকে বেশি কাজে লাগে সেগুলো হচ্ছে আজকের আমরা শিখবো। ঠিক আছে, এই আজকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তারপরে আমরা চলে যাব যে যে তিনটে তোমাকে পিডিএফ দেওয়া হয়েছে সেই তিনটে পিডিএফ এর উপরে। বেসিক কনসেপ্ট করা হয়ে গেলে তারপরে পুরোপুরি ক্লাস হবে কোশ্চেন অ্যান্সারের উপরে। ঠিক আছে, দেখো অলরেডি কালকের আমরা একটা কনসেপ্ট বলেছিলাম যে আমাদের এখানটাতে যখন কোনো অনুপাত থাকে, ধরো এখানে আছে কত স্যার এ অনুপাত বি, আমাকে দেওয়া আছে কত স্যার 3:2। ঠিক আছে, 3:2। আমরা বলেছিলাম কি এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করা যেতে পারে, প্রয়োজন অনুযায়ী ভাগ করা যেতে পারে, কিন্তু কখনো যোগ করা যাবে না। ঠিক আছে, এবারে দেখো এবারে আমরা আসছি কি ধরো কোনো জায়গাতে এ অনুপাত বি দেওয়া আছে স্যার 3:2 এবং এখানে দেওয়া আছে কত বি অনুপাত সি। কয়েকটা ফরম্যাট তোমাকে বলে দিই, এটা ধরো দেওয়া আছে কত 5:7। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এক নম্বর প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এ অনুপাত বি অনুপাত সি সমান কত হবে, আর এটা হবে কি আর একটা জিনিস জিজ্ঞেস করতে পারে এ অনুপাত সি কত হবে। ঠিক আছে, আমরা নাম দিলাম, এটাকে নাম দিলাম 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারে আমাদেরকে এরকম প্রশ্ন দিতে পারে যে এ অনুপাত বি সমান দিতে পারে 3/2 অনুপাত 1/3 এবং আমাকে দিল বি অনুপাত সি কত দিল 2/2 অনুপাত 5। সেখান থেকে আমাকে জিজ্ঞেস করতে পারে ঠিক সেম প্রশ্ন এ অনুপাত বি অনুপাত সি সমান কত এবং এ অনুপাত সি কত হতে পারে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 3 আমাকে দিতে পারে এইভাবে এ অনুপাত বি সমান হচ্ছে 4:5 এবং সেখান থেকে আমাকে দিল এ অনুপাত সি সমান হচ্ছে 3:7। সেখান থেকে আমাকে জিজ্ঞেস করবে যে এ অনুপাত বি অনুপাত সি কত হবে। ঠিক আছে, 3 নাম্বার। 4 নাম্বার আমাকে প্রশ্ন দেবে যে এ অনুপাত বি সমান 2:3 হবে, বি অনুপাত সি সমান হচ্ছে কত 4:5 হবে এবং আমাকে ধরো দিল সি অনুপাত ডি সমান হচ্ছে কত 7:3। ঠিক আছে, এখান থেকে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে 1 নাম্বার প্রশ্ন যে স্যার এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান কত হবে, এ অনুপাত ডি সমান কত হবে, এরকম যা খুশি কোশ্চেন এখান থেকে একটা একটা করে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5 দিতে পারে। এবার আমরা যেটা শিখবো তারপরে সেখান থেকে যে ধরো তোমাকে দিল এ অনুপাত বি অনুপাত সি সমান 4:2:3 আর বি অনুপাত সি অনুপাত ডি তোমাকে দিল 4:6:11। তাহলে সেখান থেকে তোমাকে জিজ্ঞেস করা হবে যে স্যার এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান কত হবে। ঠিক আছে, এই 5টা কনসেপ্টের উপরে হচ্ছে আমরা মোটামুটি আজকের ক্লাসটা করব। ঠিক আছে, দেখো দেখো যখন আমাকে এই ধরনের প্রশ্ন দেবে এ অনুপাত বি 3:2 বি অনুপাত সি এটা, সেখান থেকে আমাকে এরকম কম্বাইন্ড অনুপাত বের করতে বলবে। ঠিক আছে, বা এ অনুপাত সি বের করতে বলবে। আমরা এই ধরনের জিনিসকে দুটো পদ্ধতিতে বের করা শিখবো। ঠিক আছে, দুটো পদ্ধতি কি, 1 নম্বর পদ্ধতি হচ্ছে যেটা এটাকে বলা হবে কি দ প্রসেস, মানে ভালো করে এখানে কোন কোন জিনিসগুলো আমাকে দেখতে হবে সেটা একটু ভালো করে দেখে নাও। এটা আছে কি আমাদের 3:2 আর আমাদের এটা আছে কি দেখো বি অনুপাত সি সেটা হচ্ছে কি 5:7। ঠিক আছে, এখান থেকে আমাদের দরকার হচ্ছে কি বলো এ অনুপাত বি অনুপাত সি। দেখো এখানে আমাদের দুটো জিনিস দরকার, একটা হচ্ছে দেখো এখানে দেখতে হবে প্রথমে আমাদের এই সিকোয়েন্সটা মেনটেন হচ্ছে কিনা, মানে কি
স্যার এ অনুপাত বি আর এখানে হচ্ছে বি অনুপাত সি। ওকে, এ অনুপাত বি এবং সিকোয়েন্সটা শুরু হচ্ছে আবার দেখো বি অনুপাত সি থেকে। তখন আমরা একটা প্রসেস অ্যাপ্লাই করব, এটাকে বলা হয় দো প্রসেস, বা তুমি নর্মালি মনে রাখতে পারো এইভাবে। এর সাথে এর গুণ 5 3 কত হবে দেখো 15 হবে। তারপরে গুণ হবে এর সঙ্গে এটা 5 2 কত হবে 10 হবে। এবং তারপরে গুণ হবে 7 2 কত হবে দেখো 14 হবে। 15 অনুপাত 10 অনুপাত কত হবে বলো 14 হবে। ঠিক আছে, ওকে, দেখে নাও। এক একটা টপিকের উপরে দুটো তিনটে করে এক্সাম্পল আমরা করব, তারপরে আমরা যাব নেক্সট। 1 নম্বরের আন্ডারে আমরা দুটো তিনটে এক্সাম্পল করব, তারপরে আমরা নেক্সটটাতে যাব। কি করলাম আমরা আরেকবার বলি। আমরা করেছি এটা স্যার এরকম যে এ অনুপাত বি, শুরুটা করব বি অনুপাত সি, সি অনুপাত বি নয়, বি অনুপাত সি, যেখানে শেষ হবে সেখান থেকে শুরু। তখন আমরা বলবো কি এ অনুপাত বি লিখেছি 3 অনুপাত 2 এবং বি অনুপাত সি কে আমি লিখেছি 5 অনুপাত 7। তাদের কম্বাইন্ড অনুপাত হচ্ছে কি এ অনুপাত বি অনুপাত সি কত হবে 15 অনুপাত 10 অনুপাত 14। ঠিক আছে, এবারে দেখো যদি আমাকে এরকম দিত, যদি আমাকে দিত কিরকম, যে স্যার বি অনুপাত এ ইকুয়াল টু হচ্ছে 3 অনুপাত 2, বি অনুপাত সি আমার দেওয়া আছে কত 5 অনুপাত 4, তাহলে সেখান থেকে আমাকে বললো 5 অনুপাত 7, আমাকে সেখান থেকে বলা হলো যে স্যার বের করো এ অনুপাত বি অনুপাত হচ্ছে সি, এটা বের করতে বলা হয়েছে। তখন আমার প্রথম কাজ যেটা হবে, প্রথম সিকোয়েন্স বানানো। সিকোয়েন্স কিভাবে বানানো দেখো, আমি দরকার কি এ অনুপাত বি অনুপাত সি, তাহলে এর সঙ্গে বির অনুপাত লিখবো, তারপরে লিখবো বি এর সঙ্গে সি এর অনুপাত। এ অনুপাত বি এখানে কি হবে, বি অনুপাত এ হচ্ছে স্যার 3 অনুপাত যদি 2 হয়, এ অনুপাত বি হচ্ছে কত হবে বলো 2 অনুপাত 3। এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু হচ্ছে স্যার 3, কত হবে দেখো 2 অনুপাত 3, 2 অনুপাত 3। ওকে, বি অনুপাত সি কত, বি অনুপাত সি সমান হচ্ছে কত 5 অনুপাত হচ্ছে কত 7। এবারে আমি সেটাকে সাজিয়ে লিখবো কিভাবে, রেসপেক্টিভ সাইড গুণ করব, 5 2 স্যার 10, 5 3 স্যার 15, 7 3 স্যার 21। এটা হচ্ছে আমাদের প্রসেস নাম্বার 1, যেখানে হচ্ছে এ অনুপাত বি অনুপাত সি বের করার একটা সহজ রাস্তা। ঠিক আছে প্রত্যেকের, বলো প্রত্যেকের ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেখো এবারে আমরা এখান থেকে যে দুটো জিনিস দেখলাম সেটা হচ্ছে কি, এ অনুপাত বি অনুপাত সি যখন এরকম কম্বাইন্ড আমি কোনো একটা অনুপাত পাবো, সেখান থেকে ধরো আমাকে জিজ্ঞেস করলো এ অনুপাত সি কত হবে, আমি এই কম্বাইন্ড অনুপাত থেকেই সরাসরি বলতে পারি স্যার এর ভ্যালু হচ্ছে কত 15, আর সি এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে স্যার 15, বি এর ভ্যালু হচ্ছে স্যার 10, সি এর ভ্যালু কত হচ্ছে 14। অতএব সি এর ভ্যালু কত হচ্ছে, সি এর ভ্যালু হচ্ছে দেখো 14। আমরা এই একটা প্রসেস হচ্ছে আমাদের আছে। কিন্তু দেখো এত কিছু ঘটনা করার পরে যদি কোনো জায়গাতে আমাকে জিজ্ঞেস করে স্যার এ অনুপাত সি কত হবে, মানে কি এই একদম প্রথম সংখ্যাটা এবং তাদের এই দ্বিতীয় অনুপাতের একদম শেষ সংখ্যাটার যদি অনুপাত জানতে চায়, আমার এত বড় প্রসেস করার কোনো প্রয়োজন নেই। তখন আমরা অন্য একটা রাস্তা ধরতে পারি। সেটা কি রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে এরকম যে আমাকে একবারে এ অনুপাত বি সমান হচ্ছে কত 3 অনুপাত 2 দেওয়া আছে স্যার, আর বি অনুপাত সি কত দেওয়া আছে, বি অনুপাত সি দেওয়া আছে দেখো 5 অনুপাত 7। আমাকে যখন দুটো প্রান্তিক সংখ্যার অনুপাত কোনো জায়গায় দরকার পড়বে, যে স্যার এ এবং সি এর ভ্যালু দরকার, আমার দরকার হচ্ছে স্যার এ অনুপাত সি, তখন আমি বলবো কি রেসপেক্টিভ সাইড গুলোকে কি করব গুণ করব। 5 3 কত হবে বলো, 5 3 15, আর 7 2 কত হবে, 7 2 হচ্ছে 14, 15 অনুপাত 14, সেটা আমি একবারে এইখানে ভ্যালু বসাতে পারি। বলো ঠিক আছে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? চলো নেক্সট এরকম একটা এক্সাম্পল দেখে নিই। আবার আমাদের কোনো জায়গাতে এরকম দিল স্যার এক্স অনুপাত ওয়াই সমান হচ্ছে কত 7 অনুপাত 9, আর ওয়াই অনুপাত জেড, ওয়াই অনুপাত জেড আমাকে দিল 2 অনুপাত 5। তাহলে তুমি আমাকে সেখান থেকে বলো এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড কত হবে, এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড কত হবে তাড়াতাড়ি।
দেখো সিম্পল হিসেব কিভাবে, স্যার এইটাকে গুণ করব 7 2 14 অনুপাত 9 2 স্যার 18 অনুপাত 9 5 স্যার 45। ঠিক আছে, এটা ওকে। চলো এবারে হচ্ছে আমরা নেক্সট আর একটা কনসেপ্টের উপর যাই। সেম অঙ্ক আমরা করব আর একটা পদ্ধতিতে। দেখো কম্প্যারিজন পদ্ধতি। কম্প্যারিজন পদ্ধতি কি? কম্প্যারিজন পদ্ধতি হচ্ছে আমরা দেখব যে এই দুটো অনুপাতের মধ্যে কমন কে আছে। ঠিক আছে, কমন আছে কে স্যার? ওয়াই। তাহলে ওয়াই এর রেসপেক্টে আমরা একদিকে লিখবো এক্স আর একদিকে লিখবো জেড। তুমি এভাবেও লিখতে পারো, স্যার ওয়াই এর রেসপেক্টে আমি জেড কে কেন আগে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এক্স কে স্যার কেন পরে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। যেটা কমন আছে তার রেসপেক্টে আমি দুটোকে দুদিকে লিখলাম। প্রথমে কি আছে স্যার? এক্স অনুপাত ওয়াই। তাহলে ওয়াই অনুপাত এক্স কত আছে স্যার? 7:9। দেখো 7 অনুপাত 9 এটা আছে। যার সোজা যেটা হবে, যার ভ্যালু যেটা, তার জায়গায় সেখানে বসাবো। এক্স এর ভ্যালু 7, ওয়াই এর ভ্যালু হচ্ছে স্যার 9। বসালাম এখানটাতে। ওয়াই অনুপাত জেড, ওয়াই অনুপাত জেড কত আছে? দেখো 2:5। দেখো এইখানে সরাসরি নিচে বসালাম। ওয়াই অনুপাত জেড হচ্ছে কত? 2:5। তাহলে সেখান থেকে আমরা কি পেতে পারি? এখান থেকে এবারে কি কনসেপ্ট অ্যাপ্লাই করব? আমরা করব কি, যার সামনে জায়গা ফাঁকা আছে, যার পেছনে জায়গা ফাঁকা আছে, সেই তাকে দিয়ে ফিল আপ করবো। দেখো এখানে হচ্ছে কত হবে? 2, 2 এর সামনে জায়গা ফাঁকা আছে। এখানে কত আছে? দেখো 9, 9 এর পেছনে জায়গা ফাঁকা আছে, এখানে বসালাম। এবারে তুমি রেসপেক্টিভ সাইড গুলোকে কি করো? গুণ করো। 7 2 কত হবে? দেখো 14 হবে। 9 2 কত হবে? দেখো 18 হবে। 9 5 কত হবে? দেখো 45 হবে। একদম উত্তর তোমার সেমই আসবে, 14 18 45। ঠিক আছে স্যার, এটাতে করলে কি হবে না? অবশ্যই হবে। জেড ওয়াই, ওয়াই জেড এর অনুপাত কত? ওয়াই জেড এর অনুপাত হচ্ছে 2:5। দেখো এটা কত হচ্ছে? 2:5। ওকে। এক্স অনুপাত ওয়াই, এক্স অনুপাত ওয়াই কত হচ্ছে? এক্স এর ভ্যালু হচ্ছে স্যার 7 আর ওয়াই এর ভ্যালু কত হচ্ছে? দেখো ওয়াই এর ভ্যালু হচ্ছে 9। দিয়ে এখানে বসিয়ে দাও। এবারে কি করব আমরা? আমরা করব হচ্ছে যার সামনে পেছনে জায়গা ফাঁকা আছে তাকে দিয়ে ফিল আপ করবো। এটা কত হবে? দেখো 9 আর এর পিছনে জায়গা ফাঁকা আছে, এখানে বসাবো দেখো 2। রেসপেক্টিভ সাইড গুণ করো। 9 5 45, 9 2 স্যার 18 আর 7 2 দেখো 14। আমাকে যদি জিজ্ঞেস করে স্যার এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড কত হবে? এক্স এর ভ্যালু স্যার কত হলো? 14। ওয়াই এর ভ্যালু কত হলো? ওয়াই এর ভ্যালু হচ্ছে স্যার 18 এবং জেড এর ভ্যালু কত হলো? জেড এর ভ্যালু হচ্ছে দেখো 45। এইভাবে আমরা অ্যান্সারটা করতে পারি। ঠিক আছে, বলো ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, দেখো চলো এবারে হচ্ছে আমরা দেখবো যে পরের কনসেপ্ট। পরের কনসেপ্ট কি? যদি আমাদের এরকম কন্ডিশন কোনো জায়গাতে থাকে, প্রথম কাজ হচ্ছে আমার হবে কি, এইটাকে সিম্পলিফাই করা। প্রথম কাজ আমার এটাকে হবে কি? সিম্পলিফাই করা। অলরেডি সিম্পলিফাই করা কালকে শিখেছি। 3 3 কত হবে? 9 হবে। 2 1 কত হবে? দেখো 2 হবে। 9 অনুপাত 2। ওকে, এরপরে যেরকম বাদ বাকি চলছিল সেইভাবে কি হচ্ছে স্যার এখানটাতে? এ অনুপাত বি ইকুয়াল টু হচ্ছে কত? দেখো 9 অনুপাত হচ্ছে 2। বি অনুপাত সি, বি অনুপাত সি হচ্ছে কত? 2 অনুপাত হচ্ছে 5। ঠিক আছে, এই এবারে আমার এখানটাতে দরকার কি? এ অনুপাত বি অনুপাত সি সমান কত হবে? রেসপেক্টিভ সাইড গুণ করব। 9 2 18 হবে। 2 2 4 হবে আর 5 2 কত হবে? 5 2 হবে 10। ঠিক আছে, 18 4 10। এবারে দেখো সিম্পলিফাই করা যাচ্ছে। এখানে কাটলে কত হবে? 2 9 18 হবে। 2 2 4 হবে আর স্যার 2 5 10 হবে। সিম্পলিফাই করলে দেখো 9 2 5। ওকে, 9 2 5। এবার দেখো যদি আমাকে বলতো এ অনুপাত সি কত হবে? স্যার এর ভ্যালু হচ্ছে 9 আর সি এর ভ্যালু হচ্ছে স্যার 5। তাহলে এ অনুপাত সি বলতাম কত? দেখো 9 অনুপাত কত হচ্ছে? 5। বা আমাকে যদি সরাসরি এটা না জিজ্ঞেস করে, শুধু এ অনুপাত সি জিজ্ঞেস করে, আমরা সরাসরি এখানে বসাবো যে গুণ করব এটাকে এইভাবে। এখানে কত ছিল বলো? 2 অনুপাত 5 ছিল। এটা এটা যা ছিল তাই। রেসপেক্টিভ সাইড গুণ করব। রেসপেক্টিভ সাইডে যখন গুণ করব তখন আমি দুটো জিনিস খেয়াল করব, যে এই দিকের কিছু কাটাকাটি হচ্ছে কিনা। যদি নাও করতে পারো তুমি এখানে বসাও 9 × 2 অনুপাত
স্যার 2 × 5, তাহলে সেখান থেকে আমি কি পাবো, 2 2 বাদ যাবে, অ্যান্সার হবে কত, 9:5। ঠিক আছে, ওকে। চলো এর পরে আমরা আসছি, দেখো এর পরে হচ্ছে আসছে এখানটাতে, বলো এটার উত্তর কত হবে, বলো বলো এটার উত্তর কত হবে, A/B 4/5, A/C হচ্ছে 3/7, A B C এর অনুপাত কত হবে, বলো। হুম, না দুটো ডিভাইসে ভাই হবে না, একসাথে একটা একটা মোবাইল একটা কম্পিউটার হতে পারে, কিন্তু দুটো মোবাইলে একসঙ্গে হবে না। চোখ কান খোলা আছে, এই যে অন্ধের মতো যে ছুটে বেড়াচ্ছ, অন্ধের মতো যে উত্তরটা করছো, চোখ কান খোলা আছে তো? এই যে 12 12 15 আর 35 যাদের উত্তর হয়েছে তাদের কথা বলছি। এখানে কি দেওয়া আছে, আর দেখি তো এক দুজনই থাকে, প্রথমে তারা লাফিয়ে উঠবে, সব জানি আমি। ভাই চাকরি যদি পেতে চাও, একদম পরিষ্কার কথা বলছি, লাফালাফি একটু কম করো, ঠিক আছে? নামগুলো বলছি না, কারণ দেখতেই পাই কে লাফাই বেশি ক্লাসের মধ্যে, এই জন্য বলছি লাফালাফি একটু কম করো, ঠিক আছে? একদম কনসেন্ট্রেট করো ক্লাসে, কিভাবে পড়ানো হচ্ছে, কি করানো হচ্ছে, সেটাকে ভালো করে কনসেন্ট্রেট করো। এখানে কি দেওয়া আছে, A B এবং C, এর সঙ্গে B, B এর সঙ্গে C দেওয়া আছে, তুমি যে সঙ্গে সঙ্গে যে এটাকে গুণ করে বসিয়ে দিলে, 4 3 12 হবে স্যার, 5 3 স্যার 15 হবে, 7 5 35 হবে, তুমি যে এটাকে বসিয়ে দিয়েছো এইভাবে, এটা হবে? এটা দেওয়া আছে এখানে যে A/B, B/C দেওয়া আছে, তুমি যে ওইভাবে গুণ করে বসিয়ে দিয়েছো। এখানে কমন কে আছে, A কমন আছে। তুমি দুটো পদ্ধতিতে অঙ্কটা করতে পারো, হয় তুমি সাজিয়ে নাও এইভাবে, স্যার B/A এবং এটাকে লিখতে হবে A/B, A অনুপাত হচ্ছে C, B/A/B যদি স্যার 4/5 হয়, এটা কত হবে, 5/4 হবে, আর A/C কত হবে, 3/7 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অনুপাত কার পাবো, A B C এর অনুপাত পাবো না, B এর সঙ্গে A, এর সঙ্গে C, তার মানে B/A অনুপাত কত হবে স্যার, C হবে। সেটা কত হবে, 5 3 15 হবে, অনুপাত 4 3 12 হবে, অনুপাত 7 4 28 হবে। এবারে খেলা এখানেও শেষ নয়, আমাকে জানতে চেয়েছে A B C কত হবে, তাহলে এখান থেকে আমি লিখবো A B এবং C কত হবে, এর ভ্যালু হচ্ছে স্যার 15, লিখলাম এখানে 15, বি এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু হচ্ছে 15, সরি এর ভ্যালু হচ্ছে 12, এর ভ্যালু হচ্ছে 12, তাহলে আমি এখানে লিখবো কত স্যার, 12, অনুপাত বি এর ভ্যালু হচ্ছে স্যার 15, বি এর ভ্যালু লিখলাম 15, এবং সি এর ভ্যালু কত আছে, সি এর ভ্যালু হচ্ছে আছে স্যার 28। কারেক্ট অ্যান্সার হচ্ছে 12 15 28। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবারে এটাকে আমরা আরো একভাবে করতে পারতাম, সেটা হচ্ছে কি, ওই কম্প্যারিজন মেথডটা। ওই জন্য তোমাকে প্রত্যেকটা পসিবল প্রসেস যা হয় সব কটাই তোমাকে আমি বলে রাখি। এখানে কমন কে আছে স্যার, দুটোর মধ্যে দেখতে পাচ্ছি এ কমন আছে, অতএব এ কে মাঝখানে লিখে একদিকে লিখবো হচ্ছে বি, আর একদিকে লিখে দেবো হচ্ছে স্যার সি। প্রথমে আছে কত, A/B, স্যার A/B কত আছে দেখো, 4/5, লিখলাম 4/5। C/A তো দেওয়া নেই, A/C আছে, তাহলে C/A কত হবে, 7/3 হবে,
স্যার এটা কত হবে? এ অনুপাত সি কত আছে? এ এর ভ্যালু হচ্ছে স্যার 3, সি এর ভ্যালু কত আছে স্যার 7, তাহলে সেটাকে আমি লিখবো 7:3। এবারে কি করব আমরা? যার সামনে জায়গা ফাঁকা আছে তাকে সেইখানে বসাবো, দিয়ে এবারে গুণ করব। গুণ করলে কি পাবো? স্যার 7 4 28 হবে, অনুপাত 4 3 12 হবে, অনুপাত 5 3 কত হবে বলো? 15 হবে। অতএব এর ভ্যালু হচ্ছে 12, এ অনুপাত বি অনুপাত হচ্ছে সি, এর ভ্যালু হচ্ছে স্যার 12, বি এর ভ্যালু হচ্ছে কত? বি এর ভ্যালু হচ্ছে 15, এবং সি এর ভ্যালু কত হচ্ছে? সি এর ভ্যালু হচ্ছে 28। 12 15 দেখো 28। ঠিক আছে স্যার, এবারে বলো প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? বলো প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? চলো একটা এক্সাম্পল অ্যান্সার দাও। ওয়াই অনুপাত জেড অনুপাত এক্স এর ভ্যালু কত হবে? ওয়াই অনুপাত জেড অনুপাত এক্স এর ভ্যালু কত হবে? প্রথম কথা হচ্ছে কোনো সাজানো গোছানো নেই। স্যার আমার একটাই কাজ হবে কি, আমার যেটা কমন দেখতে পাচ্ছি আমি সেটাতেই চলে যাব, যেটা আমাদের পাশে কমন আছে। স্যার ওয়াই কমন আছে, ঠিক আছে, তাহলে একদিকে লিখলাম এক্স ওয়াই জেড, সব থেকে এটা কত হচ্ছে? এক্স ওয়াই আর কত হচ্ছে দেখো জেড, লিখে নিলাম। স্যার এক্স ওয়াই কত? 2:5। ওকে, আর ওয়াই জেড হচ্ছে কত? 7:3। দেখো ওয়াই অনুপাত জেড হচ্ছে কত? 7:3। এবার এটা রেসপেক্টিভ সাইড কি সংখ্যা বসাও, 7 হবে, এটা কত হবে বলো? 5 হবে। তাহলে গুণ করলে 7 2 কত হবে? 7 2 14 হবে, 7 5 কত হবে? 35 হবে, আর 3 5 কত হবে বলো? 15। কাজ এখানে শেষ নয় স্যার, আমাকে জানতে চেয়েছে ওয়াই জেড এক্স, ওয়াই এর ভ্যালু হচ্ছে 35, জেড এর ভ্যালু হচ্ছে স্যার 15, আর এক্স এর ভ্যালু হচ্ছে স্যার 14। তার মানে কত হচ্ছে দেখো? 35 15 14, 35 15 14। ঠিক আছে, এবার প্রত্যেকের ঠিক আছে? ওকে, এবারে দেখো, এবারে কিছু মজার জিনিস আছে। মজার জিনিস হচ্ছে এরকম যে এদেরকে তুমি যতই কম্বাইন্ড বানিয়ে দাও, এদের যে নিজেদের যে পরিচিতিটা ছিল সেটা কিন্তু কোনোদিন মিটবে না। মানেটা কি বলতে চাইছি? মানেটা স্যার বলতে চাইছি এটা, তুমি ভালো করে খেয়াল করো। ধরো আমি এই অনুপাতটা নিলাম, কোনটা নিলাম? ধরো এই যে এক্স ওয়াই জেড, 14 28 45, ঠিক আছে? তুমি ভালো করে খেয়াল করো তো, তুমি এখানে এক্স ওয়াই এর অনুপাত কি পেয়েছিলে? এক্স অনুপাত ওয়াই, এক্স ওয়াই এর অনুপাত তুমি পেয়েছিলে দেখো কত? 7:9। 7 কত ছিল? 9 ছিল, 7:9। তুমি যখন এদেরকে একসঙ্গে কম্বাইন্ড করে দিয়েছো, তুমি তার মধ্যে থেকে যদি এক্স অনুপাত ওয়াইটাকে চেক করতে যাও, দেখো তুমি সেই 7:9ই পাবে। কাটাকাটি করো, দেখো 2 7 14, 2 9 18। ঠিক আছে, আবার দেখো ওয়াই অনুপাত জেড কত? 2:5। আমি যদি ওয়াই অনুপাত জেডটাকে চেক করার চেষ্টা করি, কাকে চেক করবো স্যার? ওয়াই অনুপাত জেড। ওয়াই অনুপাত জেড যদি ইন্ডিভিজুয়াল চেক করি, দেখো 9 2 18, 9 5 45। ঠিক আছে, যদি তুমি ওদেরকে যতই কম্বিনেশন বানাও, ওদের কিন্তু নিজেদের যে পরিচিতিটা ছিল, নিজেদের যে ইন্ডিভিজুয়াল অনুপাতটা ছিল, সেই অনুপাত কোনোভাবে চেঞ্জ হবে না। দেখো এক্স অনুপাত ওয়াই 7:9 ছিল, সেটা আমি এখানে কম্বাইন্ড হয়ে বসেছি। ওয়াই অনুপাত জেড দেখো 2:5 18:45, তাকে তুমি সিম্পলিফাই করলে 2:5 পাবে। বলো ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? বোঝা গেল? ঠিক আছে স্যার, তাহলে আমরা তিনটে ভেরিয়েবল দিয়ে অঙ্ক করলাম, এক্স ওয়াই জেড, এ বি সি। এবারে চারটে ভেরিয়েবল যদি থাকে তখন আমরা কি করব? ভালো করে দেখো, চারটে ভেরিয়েবল যদি থাকে তখন আমরা এখানটাতে কি করব? চারটে ভেরিয়েবল দেখো, এ বি, বি সি, সি ডি, ওই দুটো পদ্ধতিতে করা যাবে। ঠিক আছে, একটা পদ্ধতি দেখো, এক লাইনে আমরা উত্তর বের করতে পারি। সেটা কিরকম? শুধু তোমাকে সিকোয়েন্স ভাই মেনটেন করতে হবে ঠিকঠাক করে। সিকোয়েন্স কি? এইটা স্যার, এ অনুপাত বি সমান হচ্ছে কত? 2:3।
বি অনুপাত সি, বি অনুপাত সি কত হবে? বি অনুপাত সি হচ্ছে 4:5। আর সি অনুপাত ডি, সি অনুপাত ডি কত হবে? 7:2 কত হবে? দেখো 3 হবে। ঠিক আছে, এবারে ভালো করে দেখো কি বলতে চাইছি। দেখো আমাদের এখানে কি দরকার? আমাদের দরকার হচ্ছে স্যার এ অনুপাত বি অনুপাত সি, এটা। ওকে, আমরা কি করব? দেখো সিকোয়েন্স মেনটেন করবে। বি সঙ্গে বি শেষ হচ্ছে, বি শুরু হচ্ছে, বি অনুপাত সি, তারপরে আবার সি শুরু হচ্ছে, সি ডি। কোনোদিন এরকম হবে না এ বি তারপরে সি বি, এখানে ডি সি, এরকম নয়। সিকোয়েন্স সবসময় মেনটেন করবে। ঠিক আছে, এরপরে দেখো কিভাবে হচ্ছে। প্রথম আমরা করব কি, এই তিনটেকে গুণ করে বসাবো। ভালো করে দেখো, একবারের জায়গায় আর একবার নেক্সট বার বলবো, তার আগে ওই আবার বলুন, বলার আগে ভালো করে এটা দেখো কি বলছি। তিনটেকে গুণ করব, এদিকের তিনটে, স্যার 4 2 8 7 দেখো 56, তিনটেকে গুণ করলাম। তার পরের লাইনটা কি করছি ভালো করে খেয়াল করো। তার পরের লাইনটাকে স্যার করছি আমরা এরকম, এদিকের তিনটে নিয়েছিলাম, এদিকের একটা, এদিকের দুটো। ভালো করে খেয়াল করো, এদিকের একটা আর এদিকের দুটো। দেখো 4 3 12, 7 কত হবে? 84। তারপরে স্যার কি করব? তারপরে করব হচ্ছে এদিকের দুটো, এদিকের একটা। প্রথম তিনটে, তারপরে এদিকের একটা নিলাম, এদিকে দুটো নিলাম, তারপরে এদিকের দুটো, এদিকের একটা। 5 3 15, 7 105। ঠিক আছে, অনুপাত। এবং সবার শেষে আমরা যেটা পাবো, আবার সেই এদিকের একদম তিনটেকে গুণ। 5 3 15, 5 দেখো 75। ঠিক আছে, ওই জন্য ভাই আগে বলি কত হবে? 5 3 15, 45, সরি। আগে ভালো করে বলি যে বারবার করে দেখে নাও আগে। বলো ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকের? ভাই আগে বারবার বলি একটা কথা, যে যেটা করাচ্ছি সেটাতে কনসেন্ট্রেট করো। একবারের জায়গায় দুবার বলবো। যতক্ষণে তুমি খাতা থেকে তুলে মোবাইলে টাইপ করছো না, ততক্ষণে ব্রেনে অন্তত কিছু পার্সেন্ট জিনিস যেত, কিন্তু এটা তুমি শুনবে না। আর তুমি একটু ভাই একটু বেশি নাচানাচি করো, এই যে রাজকুমার সাহা, প্রত্যেকটা জিনিসে তুমি একটু বেশি নাচানাচি করো। তোমাকে আমি বলবো না, আমি বলছি না, কিন্তু একটু নাচানাচি কম করো তুমি। দেখো আর একবার বলছি, ঠিক আছে? সবগুলো সংখ্যাকে বসাও। বি এটা কত আছে? 2:3। এটা কত আছে? 4:5। আর এটা কত আছে স্যার? 7:3। ঠিক আছে, কি করব? প্রথম হচ্ছে এই তিনটেকে গুণ করব। 4 2 8 7 কত হচ্ছে? 56। ওকে, তারপরে আসবো এদিক থেকে এদিকে দুটো, এদিকের একটা, এদিকের দুটো। 4 3 12, 7 84। ঠিক আছে, তারপরে কি হবে? এদিকের দুটো, এদিকের একটা। 5 3 15, 7 5 3 15, 7 105। আর তারপরে হচ্ছে কি এই তিনটে কত হবে? 5 3 15, 3 45। এই হচ্ছে কি গল্প। ঠিক আছে, ওকে। দেখো নেক্সট আর একটা বলছি এক্সাম্পল। দেখো আরেকটা এক্সাম্পল দেখো। ধরো কোনো জায়গাতে দেওয়া হলো এক্স অনুপাত ওয়াই, এক্স অনুপাত ওয়াই তোমাকে দেওয়া আছে 4:3। ওয়াই অনুপাত জেড দেওয়া আছে কত স্যার? ওয়াই অনুপাত জেড দেওয়া আছে 2:1। জেড অনুপাত এম তোমাকে দেওয়া আছে কত? জেড অনুপাত এম দেওয়া আছে 5:7। এবারে তোমাকে আমি বললাম সিকোয়েন্স মেনটেন আছে স্যার, আছে। ওয়াই জেড, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এম। তাহলে আমাদের বললাম এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড অনুপাত দেখো এম কত হবে? গুণ করব। 4 2 8 5 স্যার 40। তারপরে এদিকের আর এদিকের একটা, স্যার 3 2 6 5 দেখো 30। ঠিক আছে, এরপরে এদিকের দুটো, এদিকের একটা। দেখো 3 1 3, 3 5 15। আর তারপরে এখানে কি হবে? এই তিনটেকে গুণ করব। 7 3 কত হবে? 21।
ঠিক আছে, দেখো 40-30-40-30-15-21। ওকে, দেখো এটাকেও তুমি ঠিক এই পদ্ধতি করতে পারতে। কোন পদ্ধতি? এই যে এই পদ্ধতি, এই যে কম্প্যারিজন পদ্ধতি, এই পদ্ধতিতেও করা যায়। ওকে, দেখো কি করব আমরা, লেখো স্যার এ অনুপাত বি অনুপাত সি অনুপাত হচ্ছে দেখো ডি, যেটার যার অনুপাত সেখানে বসাও। এ অনুপাত বি কত স্যার? দেখো 2:3। বি অনুপাত সি কত? 4:5। সি অনুপাত ডি কত স্যার? 7:3। এবারে কি করব, যার সামনে পেছনে জায়গা ফাঁকা আছে সেই লোকগুলোকে দিয়ে ফিল আপ করবো। দেখো এই 3-এর পেছনে জায়গা ফাঁকা, এখানে হচ্ছে কি করব 3 বসাবো। এর সামনে জায়গা ফাঁকা আছে 4, ওর পেছনে জায়গা ফাঁকা আছে এটা হচ্ছে দেখো 5। এখানে সামনে কত হবে? 7 হবে, এখানে সামনে কত হবে? দেখো 7 হবে। এবারে গুণ করো, 4-2-8, 8 সাথে কত হবে? দেখো 56। এইভাবে গুণগুলো হবে কিভাবে? এইভাবে 4-3-12 সাথে স্যার 84। ঠিক আছে, এরপরে কি হবে? এটা গুণ হবে 5-3-15 সাথে 105। ঠিক আছে, আর 3-3-9-5 দেখো 45। এই প্রসেস আর এই প্রসেসের মধ্যে পার্থক্য কি? ডেফিনেটলি এর থেকে এতে সময় কম যাবে, কারণ এতগুলো সংখ্যা তুমি প্রথমে বসাবে, তারপরে তুমি এখানে গুণ করবে। তার থেকে এটাতে ডেফিনেটলি সময় আমার কি যাবে বলো? অবশ্যই কম যাবে। ঠিক আছে, ওকে, দেখে নাও একবার। ওকে, চলো একটা একটা কোশ্চেন তোমরা বলো, অ্যান্সার কত হবে বলো? বলো, এখান থেকে বের করবে কি? বের করবে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত হচ্ছে ডি। বলো কত হবে অ্যান্সার? কত হয়েছে বলো? প্রথম কথা হচ্ছে স্যার এটাকে সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে? প্রথমে হচ্ছে এ বি বি সিটা প্রথমে দেওয়া আছে, তার মানে প্রথমে আমি লিখবো হচ্ছে কি বলো? এ বি কত হচ্ছে? এ বি হচ্ছে স্যার 2:1। ওকে, বি সি হচ্ছে কত? বি সি হচ্ছে বি অনুপাত সি হচ্ছে কত? 3:5। আর সি অনুপাত ডি হচ্ছে কত? সি অনুপাত ডি হচ্ছে দেখো 4:7। তাহলে এখানটা থেকে আমি এবারে বের করতে পারি এ অনুপাত বি অনুপাত সি অনুপাত হচ্ছে কত? ডি। দেখো 3-2-6-4 কত হবে? 24 হবে অনুপাত। এই দিকের একটা এই দিকের দুটো 4-3 কত হবে? 12 হবে অনুপাত। এদিকের দুটো এদিকের একটা 5-4 কত হবে? 20 হবে। এবং এটা কত হবে বলো? 7-5 35 হবে। 7-5 35, 24-12-20 35, 24-12-20 35। আশা করি প্রত্যেকের ঠিক আছে, সাজিয়ে গুছিয়ে নিয়েছো সবাই। ওকে, চলো এবারে হচ্ছে আমরা দেখব এই টাইপের একটা প্রশ্ন, এই টাইপের। ঠিক আছে, দেখো এইটা ভালো করে খেয়াল করো। এটাতে যাওয়ার আগে তোমাকে আমি বলি যে কোনো জায়গাতে 3টে সংখ্যার অনুপাত আছে। দেখো এ অনুপাত বি অনুপাত সি ধরো এরকম আছে 3:2:5 আছে। ঠিক আছে, এখানে অবশ্যই বি অনুপাত সি অনুপাত ডি তোমার এটা থাকতেই হবে। 2:5 অনুপাত যদি আমি 1 লিখি,
দুটো অনুপাতের মধ্যে যে দুটো অনুপাত কমন আছে তাদের অনুপাত সেম হতেই হবে। মানে কি বললাম স্যার? মানে বললাম এই দুটো অনুপাত বি এবং সি এর অনুপাত হচ্ছে কত? 2:5। এখানে বি অনুপাত 7 দেখো, বি অনুপাত সি দেখো কত আছে? 2:5। অতএব সরাসরি আমি এখানে বলতে পারি যে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি কত হবে? দেখো 3:2। কেন হবে এটা তোমাকে আমি বলছি। 3:2:5:1। দেখো আমাদের যদি নর্মালি এটা থাকে এ অনুপাত বি যদি থাকে 3:7 এবং বি অনুপাত সি যদি থাকে 7:4, তাহলে সেখান থেকে সরাসরি বলতে পারি স্যার এ অনুপাত বি অনুপাত সি কত হবে? দেখো বি এর সঙ্গে এর অনুপাত কত? 3:7। আবার বি এর সঙ্গে সি অনুপাত কত? 7:4। তাহলে তুমি একটা জিনিস দেখো, বি এর সঙ্গে এর একটা সম্পর্ক এবং ওই বি এর সঙ্গে সি এর সম্পর্ক আমরা লিখতেই পারি। বি এর সঙ্গে এর সম্পর্ক, বি 7 হলে এ হয় 3, বি 7 হলে সি হয় 4। তাহলে সেখান থেকেই আমি বলতে পারি যখন দুজনের মধ্যে কমনটা ফিক্সড আছে, দুজনের মধ্যে কমনটা ফিক্সড। দেখো নরমালি আমরা কি বলি, ধরো আমার বন্ধু এখানে কে আছে? ধরো শুভজিৎ আমার বন্ধু, আবার শুভজিতের বন্ধু ধরো হচ্ছে সমিত। তাহলে বলবো কি আমার বন্ধু শুভজিৎ, শুভজিতের বন্ধু হচ্ছে সমিত। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি আমার বন্ধু হচ্ছে সমিত। নরমালি এটা আমি অ্যাজিউম করছি, এরকম নাও হতে পারে। আমি কলেজে একটা পড়ি, সেখানে আমার কিছু বন্ধু আছে। আমি কোনো টিউশনে পড়তে যাই, সেখানে আমার কোনো বন্ধু আছে। তাহলে কলেজের বন্ধু আর টিউশনের বন্ধু কি সব বন্ধু হবে? কিন্তু সেটা নয়। কিন্তু জাস্ট বোঝানোর জন্য তোমাকে আমি বললাম যে এখানে বিটা হচ্ছে আমাদের কি আছে দেখো, কমন আছে। তাহলে বি কে আমরা ধরে যদি দেখি এটা 7, এবার এটা 7 আছে, এর রেসপেক্টে এটা এবং এটার রেসপেক্টে এটা যদি অনুপাত হয়, তাকে আমি এক লাইনে এটা লিখতে পারি। ওকে, তুমি এবারে বলবে স্যার তাহলে এইগুলোর ক্ষেত্রে কি হলো? এই যে এইগুলোর ক্ষেত্রে ধরো আমি একদম ছোট এক্সাম্পলে যাই, এইগুলোর ক্ষেত্রে কি হলো? এইগুলো এইগুলোর ক্ষেত্রে কি আমি এরকম করতে পারতাম না? স্যার অবশ্যই করতে পারতাম, অবশ্যই পারতাম। তখন আমাদেরকে কি করতে হতো ভালো করে দেখো। আমার দরকার ছিল কি এক্স ওয়াই আর ওয়াই জেড, এখানে কত আছে স্যার 9 আর এখানে আছে দেখো 2। তাহলে এই 9 আর 2 কে সমান করার জন্য আমি একে 2 দিয়ে গুণ করতাম আর একে 9 দিয়ে গুণ করতাম। দেখো একে 2 দিয়ে গুণ করলে কত হতো? 14 অনুপাত দেখো 18। এই 9 দিয়ে যখন এই অনুপাতটাকে গুণ করতাম, দেখো 9 2 18 আর 9 5 দেখো 45। তার মানে 18-র সঙ্গে এর অনুপাত যা, 18-র সঙ্গে এর অনুপাত তা, তার মানে আমি সরাসরি বলতে পারতাম এটা 45 হবে। কিন্তু এটা হচ্ছে অনেক লং টার্ম প্রসেস। যখন তোমার এই 3টের জায়গায় 4টে অনুপাত চলে আসবে, দুটোর জায়গায় 3টে অনুপাত দিয়ে দেবে, তখন কিরকম তুমি মিলিয়ে মিলিয়ে দেখবে নাকি? অত সময় কোথায়? তাই জন্য আমাদের এই সমস্ত প্রসেসের অ্যাপ্লাই করা। কিন্তু এই মিলিয়ে দেখার কনসেপ্টটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে কোথায়? এই জায়গাতে, এই জায়গায়। আমি দেখবো কি বি সি এর সঙ্গে এর অনুপাত কত আছে আর বি সি এর সঙ্গে ডি এর অনুপাত কত আছে। বি সি যেহেতু ফিক্সড, অতএব বি এবং সিটাকে আমাকে চেক করে নিতে হবে এটা সমান আছে না নেই। যদি সমান আছে অতএব এই অনুপাতের সঙ্গে 3 আছে, এই অনুপাতের সঙ্গে 1 আছে, অতএব তাদের কম্বাইন্ড কি হবে? 3:2:5:1। ঠিক আছে, সিমিলারলি এটা কি হবে তাহলে? আমি চেক করব বি অনুপাত সি, বি অনুপাত সি স্যার সমান আছে নাকি? সমান নেই তো। 4:6, এখানে 2:3 আছে, ওরা সমান নেই। তাহলে আমাকে সমান করতে পারি কিনা দেখতে হবে। কিভাবে? স্যার এখানে 2:3 আছে, এখানে 4:6 আছে। সিম্পল, এখানে 2 একটা গুণ করলে এটা 4 আর 6 হয়ে যাবে। 2 গুণ তো স্যার একার সঙ্গে নয়, সবার সঙ্গে গুণ। তার মানে 2 গুণ করলে কত হবে? দেখো 8:4 দেখো 6। এবার দেখো মিলছে, এবার দেখো মিলছে। তাহলে কত হবে? এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি কত হবে? এর ভ্যালু হচ্ছে স্যার 8, বি এর ভ্যালু হচ্ছে স্যার 4, সি এর ভ্যালু হচ্ছে দেখো 6 আর ডি এর ভ্যালু হচ্ছে কত? 11। 8 4 6 11। ঠিক আছে, বলো ক্লিয়ার হয়েছে? ওকে, দেখো একটা কোশ্চেন তোমাকে দিচ্ছি, দেখো দেখি, বলো দেখি কি হবে।
এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি কত হবে? কত হবে দেখো স্যার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা 4:6 আছে, এটা হচ্ছে 6:9 আছে। তাহলে এখানে কি দুটো সমান আছে? সমান নেই। সমান কি করতে পারি? অবশ্যই করতে পারি। দেখো 4 আর 6 তুমি যে কোনো একটাকে সমান করে দাও। 4 আর 6 কে এমন কোন সংখ্যা দিয়ে গুণ করো যাতে এটা সমান এটা হয়ে যায়। হয় 4 এটাকে করো, না হলে এটাকে করো। ঠিক আছে, দেখো একে যদি আমি 3 দিয়ে গুণ করি আর একে যদি 2 দিয়ে গুণ করি, দেখো সমান হয়ে যাবে। 4 3 12, 6 2 12। তুমি এটাকেও করতে পারো। দেখো 6 আর 9 কে কি কি দিয়ে গুণ করলে সমান করতে পারি? স্যার 6 কে 3 দিয়ে আর 9 কে 2 দিয়ে। তাহলে 3 দিয়ে এই পুরোটাকে গুণ করলে স্যার কত হবে? 15 অনুপাত 12 অনুপাত কত হবে বলো? 18 হবে। আর এটা কত হবে? 2 দিয়ে গুণ করলে স্যার হবে 12, 18 আর কত হবে? 16। এবারে তুমি বসিয়ে দাও। এর ভ্যালু কত হচ্ছে স্যার? 15। বি এর ভ্যালু কত হবে? 18। সি এর ভ্যালু বি এর ভ্যালু কত হবে? 12 হবে। সি এর ভ্যালু কত হবে? 18 হবে। আর ডি এর ভ্যালু কত হবে? দেখো 16 হবে। 15 12 18 16, 15 12 18 16। এবার এটাকে তোমাকে মিলিয়ে দেখতে হবে। এর এরকম কোনো লজিক নেই যেটা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, 5 4 9 8 হবে, তাই তো? বাহ, দারুণ ব্যাপার ভাই, সাব্বাস। 5 4 9 8 কোন লজিকে হলো একটু বলো, বোঝাও দেখি একটু। 5 4 9 8টা কোন লজিকে? মানে কি যেমন খুশি সাজো প্রতিযোগিতা নাকি? যা মন চাইবে তাই লিখে দেবো? ভাই এটাকে তুমি কাটবে কিভাবে? তুমি 3 দিয়ে এত দূর পর্যন্ত যেতে পারো, এটা কি 3-এ কাটে নাকি বলো? এটা কি কাটবে? 15 12 18 3 দিয়ে কাটলে তো, আমার কথা অনুযায়ী 3 দিয়ে কাটলাম। 16 কি স্যার 3 দিয়ে কাটবে? কাটবে না তো। তাহলে কি করে হবে? বুঝতে পারলে? ভুল বোঝা গেছে? ঠিক আছে, এবার তুমি চেক করতে পারো। তোমার মনে হলো স্যার আমি 3টেকে চেক করব, তো 3 দিয়ে কেটে দাও। 3 5 15, 3 4 12, 3 6 18, 5 4 6। দেখো 5 4 6 এখানে আছে। ঠিক আছে, এক মিনিট। বলো ঠিক আছে প্রত্যেকের? চেক করতে চাইলে তুমি চেক করতে পারো, 3টে 3টে করে চেক করতে পারো। এটাকে 2 দিয়ে কাটো। 2 6 12, 2 9 18, 2 8 16। দেখো 6 9 8, 6 9 8 মিলে গেছে। ঠিক আছে, ওকে। চলো এবারে হচ্ছে আমাদের কিছু
এক্সট্রা জিনিস আরো শিখতে হবে। এগুলো গেল হচ্ছে আমার একটা একটা করে কি, যে এখানে মানে এই ধরনের অপারেশন গুলো আমাকে পরীক্ষাতে বিভিন্ন সময় করতে হবে। এবারে দেখো, এবারে হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে কি, হেডিং করো রেসিপ্রোকাল রেশিও। রেসিপ্রোকাল রেশিও, যেটাকে আমরা বাংলায় বলি কি, অনন্যক। ঠিক আছে, রেসিপ্রোকাল রেশিওটা কি জিনিস? রেসিপ্রোকাল রেশিও কথা মানে হচ্ছে, সিম্পল কথায় লবটা চলে যাবে হরে, হরটা চলে যাবে লবে। মানে কি, ধরো এই 3 আমার ছিল হচ্ছে স্যার 4, তো এর রেসিপ্রোকাল রেশিও কত হবে? 4/3। মানে আমার ধরো কোনো জায়গাতে আছে 3:4, তো তার রেসিপ্রোকাল রেশিও কত হবে বলো? 4:3। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এই রেসিপ্রোকাল রেশিও। এগুলো সব থেকে বেশি তোমার কাজে লাগবে টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টারে, আর একটা জায়গাতে সেটা হচ্ছে দূরত্ব, গতিবেগ এবং হচ্ছে সময় চ্যাপ্টারে, টাইম, স্পিড এবং ডিস্টেন্স চ্যাপ্টারে। তুমি ভালো করে ভাবো যে তোমার বাড়ি থেকে তোমার স্কুলের একটা দূরত্ব আছে। তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব ফিক্সড, দূরত্ব সেম। তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রত্যেকদিন চেঞ্জ হয় নাকি? 10 কিলোমিটার তো 10 কিলোমিটার। তাহলে এবারে তুমি কোনোদিন দেখো, যখন গাড়ি হচ্ছে বা তোমার সাইকেল হচ্ছে, তুমি জোরে চালিয়ে যাচ্ছ, তুমি স্কুলে আগে পৌঁছাচ্ছ। তার মানে এটা কি, তুমি বেশি গতিবেগে চালালে তোমার সময় লাগে কম। তুমি ধরো ধীরে সুস্থে মনের আনন্দে গান গেয়ে গিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছ, তাহলে তোমার সময় বেশি লেগে গেছে। তার মানে তোমার কি হয়েছে? গতিবেগ কম ছিল। সেই রকম কন্ডিশনে আমাদের দরকার হচ্ছে কি, এই রেসিপ্রোকাল রেশিও। ওকে, এবারে দেখো, আমাদের 3:4 এর রেসিপ্রোকাল রেশিও হয় কত? 4:3। কিন্তু স্যার এটা দেখো যে 4:2:5, তাহলে কি স্যার এর রেসিপ্রোকাল রেশিও, এটার রেসিপ্রোকাল রেশিও কি এরকম হবে? 5:2:4 এটা হবে? কোনোদিন হবে না। ঠিক আছে, এই যে দেখো আবার একজন এসছে, একটা কথা জিজ্ঞেস করব, যদি বলেন। আরে ভাই, তোমরা এত যাই হোক, নেকা বললে রেগে যাবে এক্ষুনি। তুমি বলো কি জানতে চাইছো, বলো। তাকে নেকা বলে দিয়েছি, সে পালিয়ে গেছে। ঠিক আছে, দেখো শেষে বলবে, হ্যাঁ, পেটের মধ্যে রাখো, গজগজ করবে পেটের মধ্যে, না বলে থাকতে পারবে না, শেষে বলবে। দেখো, আমরা অ্যাকচুয়ালি করছি কি, যে যখন হচ্ছে আমরা রেসিপ্রোকাল রেশিও বের করছি, আমরা কি বললাম? লবটা হর যাবে, হরটা লবে চলে আসবে। কিন্তু এই রকম কন্ডিশনে আমরা কি করব? ওকে, দেখো, অ্যাকচুয়ালি রেসিপ্রোকাল রেশিও কথাটার মানে হচ্ছে, রেসিপ্রোকাল অফ ইন্ডিভিজুয়ালস। ঠিক আছে, মানে কি, আমাদের এই যে 3:4 এর রেসিপ্রোকাল রেশিও কি হবে? রেসিপ্রোকাল অফ ইন্ডিভিজুয়াল। 3-এর রেসিপ্রোকাল কি হবে স্যার? 3-এর রেসিপ্রোকাল হচ্ছে 1/3। 4-এর রেসিপ্রোকাল কি হচ্ছে? 4-এর রেসিপ্রোকাল বা 4-এর অনন্য হচ্ছে স্যার 1/4। নর্মাল একটা সংখ্যাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে, 3/1 বলে। তাহলে সেখানে আমরা বলতে পারি, সিম্পলিফাই করলে কত হবে বলো? 4 অনুপাত হচ্ছে কত? 3 হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, দেখো, তাহলে আমাকে যদি কোনো জায়গাতে বলে স্যার 5:9, রেসিপ্রোকাল রেশিও কি হবে? আমাদের হবে 1/5 অনুপাত 1/9। এবারে সেটাকে সিম্পলিফাই করলে কত হবে? 9 এখানে গুণ হলে 9 হবে, আর 5টা এখানে গুণ হলে কত হবে? 5 হবে। সিমিলারলি এটাও কিন্তু সেম হবে। ঠিক আছে, আমাদের কি হবে? 4-এর রেসিপ্রোকাল কত হবে স্যার? 1/4। 2-এর রেসিপ্রোকাল কত হবে? 1/2। 5-এর রেসিপ্রোকাল কত হবে? 1/5। এবারে সেটাকে সিম্পলিফাই করব। আমরা শিখেছিলাম কি, যখন এখানে সংখ্যা বসাবো, এটাকে বন্ধ করে এই দুটো সংখ্যার গুণফলটাকে এখানে গুণ করব। 5-2, এখানে কত হবে স্যার? 10। এখানে হবে কি, এটাকে বন্ধ করব, 5-4 বলো 20। এটাকে বন্ধ করে কত হবে? 4-2 8। তাহলে সিম্পল বসালে কি হবে? 10 অনুপাত দেখো 20 অনুপাত আর কত হচ্ছে দেখো 8। ওকে, সিম্পলিফাই করলে কত হবে? 2-5 10, 2-10 20, 2-4 8, 5-10 8। ঠিক আছে, ওকে। এবারে তুমি
এটাকে সিম্পলি চেক করতে পারো। আমরা যেরকম অনুপাতের ক্ষেত্রে কম্বাইন্ড অনুপাত থেকে তাদের ইন্ডিভিজুয়ালকে চেক করেছিলাম, এখানেও কিন্তু আমরা চেক করতে পারি। কিভাবে স্যার? আমরা চেক করতে পারি এভাবে, দেখো স্যার আমাদের 4:2 এর রেসিপ্রোকাল রেশিও কত হবে? 2:4, হ্যাঁ কি না? দেখো 4:2 এর রেসিপ্রোকাল রেশিও কত হবে? 2:4। তাকে সিম্পলিফাই করলে কত পাবে? 1:2 পাবে। ঠিক সেম হচ্ছে এখানটাতে। আমি এই দুটোকে চেক করব, স্যার 1:2টা কি 2:1 হয়েছে? বা এটাকে সিম্পলিফাই করলে কত? 2:1। তার রেসিপ্রোকাল রেশিও কত হয়েছে? 1:2। চেক করি, দেখো 1:2 পাবে তুমি। আমি যদি এই দুটোকে সিম্পলিফাই করি, দেখো 2:5, তার রেসিপ্রোকাল কত হবে? 5:2। তাহলে সেটাকে কিভাবে বের করব? দেখো এটাকে সিম্পলি রেসিপ্রোকাল হিসাব করলে কি হবে? এটা রেসিপ্রোকাল রেশিও, সিম্পলিফাই করো, দেখো 2×5 = 10, 2×2 = 4। দেখো 2:5 কে 5:2 হলো। তাহলে ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। দেখো আরো একটা এক্সাম্পল দিই। ধরো আমাদের কোথাও এরকম আছে 3:1 অনুপাত হচ্ছে স্যার 2, এর রেসিপ্রোকাল রেশিও কত হবে? স্যার 1/3 অনুপাত 1/1, আর এটা হচ্ছে স্যার 1/2। তাহলে সেখান থেকে আমি কি করব? এখানে গুণ করব 2×1 2, এখানে 2 গুণ করব উপরে, এখানে কি গুণ করব? 3×2 6 গুণ করব এখানে, আর এখানে কত গুণ করব? এটা বন্ধ করলে এই দুজনকে গুণ, তাহলে কত হবে? 3। তাহলে এটা কত হবে স্যার? 2:6 অনুপাত কত হচ্ছে? দেখো 3। অতএব 3:1 2 এর রেসিপ্রোকাল রেশিও কত হচ্ছে? 2:6 3। ঠিক আছে, এবারে দেখো এটা একটু টাইম কনজিউমিং, এটাকে এক লাইনে আমরা করতে পারি। ঠিক আছে, এক লাইনে করলে এটাকে কিভাবে করতে পারি? দেখো 3, 1 এবং হচ্ছে স্যার 2, এর রেসিপ্রোকাল রেশিও কি হবে? দেখো এরকম তিনটে সংখ্যার আমরা অনুপাত পাবো। ঠিক আছে, ওকে। তাহলে এখানে যখন বসাবো, এটাকে বন্ধ করব, এই দুজনকে গুণ করব, 2×1 2। যখন এখানে বসাবো এটাকে বন্ধ করব, 3×2 6। আর যখন এখানে বসাবো এটাকে বন্ধ করব, 3×1 3। তাহলে দেখো কত হলো? 2×6 3, যেটা তুমি এখানে পেয়েছিলে 2×6 3। ওকে, তোমার মনে হতে পারে স্যার তাহলে এত যদি সহজে হয়, তাহলে বেকার অত খাটাখাটনি করার কি আছে স্যার? এটা করার কি দরকার আছে? অবশ্যই দরকার আছে, বলবো সেটা। ঠিক আছে, তাহলে এর আগেরটাও আমরা এভাবে করতে পারি। কোনটা? এই যে 4×2 5, স্যার 4 2 এবং 5 তাদের রেসিপ্রোকাল রেশিও আমরা এক লাইনে বের করব। 4 কে বন্ধ করব, স্যার 5×2 10 অনুপাত, 2 কে বন্ধ করব, 5×4 স্যার 20 অনুপাত, এটাকে বন্ধ করব, 4×2 স্যার 8। সিম্পলিফাই করলে 2 কাটছে প্রত্যেকে, 2×5 10, 2×10 20, স্যার 2×4 8, 5×10 4। দেখো 5×10 4ই তোমার অ্যান্সার হয়েছিল। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কথা ভাই, ভেরি গুড। ঠিক আছে, ওকে। এবারে দেখো এটা স্যার করার কারণটা কি? এই যে প্রসেসটা তোমাকে শিখিয়েছি, এটার কারণ হচ্ছে যদি তোমাকে কোনো জায়গাতে এরকম দেয় স্যার 3:1/5, 1/5 অনুপাত, দেখো 1/2 এর রেসিপ্রোকাল রেশিও কত হবে? 3:1/5 অনুপাত 1/2 এর রেসিপ্রোকাল রেশিও কত হবে? দেখো তখন কিন্তু ওই গুণের কনসেপ্ট কাজে লাগালে হবে না, কারণ কি? গুণ করলেই ভগ্নাংশ হয়ে যাবে। তখন আমি কি করব? আগে উল্টে দেবো, রেসিপ্রোকাল করে দেবো। তাহলে 3-এর রেসিপ্রোকাল 1/3, আর এগুলো কি পাচ্ছি স্যার? 1/5 রেসিপ্রোকাল 5, 1/2 রেসিপ্রোকাল দেখো 2। এবারে সিম্পলিফাই করা সহজ, প্রত্যেককে 3 দিয়ে গুণ করে দেবো, 1 অনুপাত 15, দেখো অনুপাত হচ্ছে দেখো 6। বলো বুঝতে পারলে কি পারলে না? ঠিক আছে, দেখো আর একটা বলো, এর রেসিপ্রোকাল রেশিও কত হবে বলো?
2 এর 3, 5 আর 2 এর 7 তার হচ্ছে রেসিপ্রোকাল রেশিও কত হবে? কত হবে? প্রথমে আমরা কি করব, যখন দেখছি একটাকে চেঞ্জ করতে হবে বাদ বাকি দুটো চেঞ্জ করলেই সম্ভব। দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, স্যার 2 এর 3 এর রেসিপ্রোকাল 3/2, ওকে, অনুপাত এটা কত হবে 1/5, অনুপাত এটা কত হবে 7/2, ওকে। তাহলে এখানে গুণ করব কি দিয়ে, গুণ করব হচ্ছে 10 দিয়ে গুণ করব, প্রত্যেককে 10 দিয়ে গুণ করতে পারো অথবা সেই বন্ধ করে যেভাবে গুণ করা শিখিয়েছিলাম সেভাবে করতে পারো। 10 দিয়ে গুণ করলে 2 5 10 মানে কত হবে স্যার 15 হবে, এটা 2 হবে, এটা কত হবে 2 5 10 মানে হচ্ছে কত হবে বলো 35 হবে, 15 2 35, 15 2 35 হলো, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? রেসিপ্রোকাল রেশিও করা যাবে, ঠিক আছে। এবার দেখো, এবার নেক্সট হচ্ছে আমরা ঠিক সেম টাইপের আর একটা জিনিস দরকার আমাদের, সেটা হচ্ছে কোনো জায়গাতে এরকম দেওয়া থাকবে সেম জিনিস 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু কোনো জায়গাতে আছে দেখো 4c, সেখান থেকে আমাকে দরকার a অনুপাত b অনুপাত c কত হবে, ঠিক আছে। এটাও আমরা এক লাইনে বের করতে পারি, ওকে। 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c সমান 2 এর সঙ্গে 3b আছে, আবার এটার সঙ্গে এটা সমান আছে, সেখান থেকে আমাকে জিজ্ঞেস করা হয়েছে a অনুপাত b অনুপাত c কত হবে, ওকে। দেখো এটা তোমাকে আমি দুটো পদ্ধতিতে বলছি কারণ তার কারণ আছে, সেটা করতে গেলে তুমি এখানে আরো একটা জিনিস শিখবে যে a অনুপাত b অনুপাত c কত জানতে চাওয়া হয়েছে, তাই তো। এবার দেখো আমি যদি এখান থেকে দুটোকে একসঙ্গে তুলে নেই, এখানে হচ্ছে ধরো আমি নিলাম দেখো 2a ইকুয়াল টু দেখো 3b, এখান থেকে আমরা দেখো দুটো জিনিস বলতে পারি কিভাবে, দেখো এ বি কে এখানে নিয়ে আসি, বি কে এদিকে নিয়ে আসলে বি এখানে নামবে, আর ওখানে 3 ছিল, এখানে কত হবে 2টা হবে কত নিচে চলে যাবে, তার মানে সেখান থেকে আমি বলতে পারি দেখো এ অনুপাত বি আমরা পাচ্ছি দেখো 3/2, ঠিক আছে স্যার, ওকে। এটাকে আমরা এক লাইনে লিখতে পারি কিরকম স্যার, 2a ইকুয়াল টু 3b, সেখান থেকে আমার দেখো a অনুপাত b অথবা b অনুপাত a যা লাগবে আমি এক লাইনে লিখতে পারি, কিভাবে দেখো, দেখো এর ভ্যালুটা কোনটা, এর ভ্যালুটা হচ্ছে দেখো 3 আর বি এর ভ্যালুটা হচ্ছে দেখো 2, এই কনসেপ্টটা তোমার অনেক জায়গাতে কাজে লাগবে, তোমাকে কোনো জায়গায় বলেছি কিনা আমি জানি না, কিন্তু এই কনসেপ্টটা প্রচুর জায়গাতে তোমার কাজে লাগবে যখন আমরা এরকম কোনো কন্ডিশন পাবো 2a ইকুয়াল টু 3b, বা কোনো জায়গাতে এরকম পাবো যে 5x ইকুয়াল টু স্যার 9y, তার মানে সরাসরি আমি যদি সেখানে x অনুপাত y লিখতে চাই কি লিখবো, x এর ভ্যালু হচ্ছে স্যার 9, y এর ভ্যালু হচ্ছে স্যার 5, তাহলে 9 অনুপাত কত হবে 5, ঠিক আছে। 2a ইকুয়াল টু 3b, এর ভ্যালু হচ্ছে স্যার 3, বি এর ভ্যালু হচ্ছে স্যার 2, 3/2, বি এর ভ্যালু হচ্ছে স্যার 2, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 2 আগে লিখলাম, আর 3 এর ভ্যালু এর ভ্যালু হচ্ছে কত 3, তার মানে সেটাকে এখানে লিখলাম, ঠিক আছে। এই একটা কনসেপ্ট তুমি শিখলে। এবারে এখান থেকে আমি কি পেলাম স্যার এ অনুপাত বি হচ্ছে 3/2, এটা একটা গেল, আর এখানে 3b ইকুয়াল টু 4c, 3b ইকুয়াল টু 4c কত হয়, 3b ইকুয়াল টু 4c, এখান থেকে আমি যদি এক লাইনে লিখি স্যার বি অনুপাত সি কত হবে স্যার, বি এর ভ্যালু হচ্ছে স্যার 4, বি এর ভ্যালু হচ্ছে 4, সি এর ভ্যালু হচ্ছে কত হবে, সি এর ভ্যালু হচ্ছে হবে 3, সি এর ভ্যালু হচ্ছে হবে 3, তাহলে সেখান থেকে আমি বলতে পারি কি পেলাম স্যার এ অনুপাত বি, এ অনুপাত বি কত হবে 3/2, আর বি অনুপাত সি, বি অনুপাত সি কত হচ্ছে 4/3, 4 অনুপাত হচ্ছে 3, তাহলে সেখান থেকে আমরা বের করতে পারি দেখো এ অনুপাত বি অনুপাত সি, এ অনুপাত বি অনুপাত সি কত হবে 4 3 12,
4 দুয়ে 8, 3 দুয়ে স্যার 6। তা সেটাকে সিম্পলিফাই করলে কত হবে? 2 6 12, 2 4 8, আর এটা হচ্ছে স্যার 2 3 6। 6 4 3 হচ্ছে হবে। ঠিক আছে, ওকে। এবারে দেখো, এটা তোমাকে জাস্ট বোঝার জন্য তোমাকে আমি এত কিছু বললাম একটাই কারণে, যত তুমি এই জিনিসগুলোকে নিয়ে নাড়াচাড়া করবে তত তোমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, কার সঙ্গে কার রিলেশন কিভাবে তৈরি করা যায় এই জিনিসগুলো। ওকে, এবারে এইটাকে আমরা এক লাইনে বের করতে পারি, এর জন্য বিশাল কিছু কাঠখড় পোড়ানোর দরকার নেই। কি হবে? দেখো 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু দেখো কত হচ্ছে 4c। তাহলে সেখান থেকে আমরা a অনুপাত b অনুপাত c কিভাবে পেতে পারি? দেখো, যখন এখানে বসাবো এই দুজনকে গুণ করব, 4 3 কত হবে? 12 হবে। যখন এখানে বসাবো এটাকে গুণ করব, 4 2 কত হবে? 8 হবে। আর যখন এখানে বসাবো এটাকে গুণ করব, 3 2 কত হবে? দেখো 6। সিম্পলিফাই করো, দেখো 2 6 12, 2 4 8, 2 3 6, 6 4 3 হচ্ছে, দেখো সেই 6 4 3 হচ্ছে আমাদের অ্যান্সার। বলো, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ঠিক আছে, ওকে। চলো, এর পরে হচ্ছে নেক্সট, দেখো হেডিং করো কম্পাউন্ড রেশিও বলে। এটা হচ্ছে খুব সিম্পল একটা জিনিস। সেটা হচ্ছে কি, ধরো তোমার কোনো জায়গাতে আছে a অনুপাত b একটা, p অনুপাত q একটা, আর m অনুপাত n একটা। তো কম্পাউন্ড রেশিও কি হয়? সব লব গুলোর একদিকে যোগ হয়, সরি গুণ হয়, a ইন্টু p ইন্টু হচ্ছে m, অনুপাত সব হর গুলোর একদিকে গুণ হয়, b ইন্টু q ইন্টু দেখো কত হবে? n ইন্টু হচ্ছে কত হবে? n। এই হচ্ছে গিয়ে এখানকার নর্মাল গল্প। ঠিক আছে, যেমন এক্সাম্পল দিই, ধরো তোমায় কোনো জায়গায় দিল 3 অনুপাত 4, 5 অনুপাত 7, আর আর ধরো তোমাকে দিল 2 অনুপাত 1। তাহলে এখানে কি হবে? কম্পাউন্ড রেশিও, এদের রেসপেক্টিভ সাইড গুলো শুধু গুণ করে বসিয়ে দাও। 5 3 15, 2 30 অনুপাত এদিকে গুণ করলে কত হবে? 7 4 28। এবারে কি করবে? এদেরকে কেটে বাদ দিয়ে দাও। 2 15 30 হচ্ছে, আর 2 14 হচ্ছে। তুমি এখানেও কেটে বাদ দিতে পারতে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কম্পাউন্ড রেশিও। বলো, ক্লিয়ার প্রত্যেকের? ঠিক আছে, চলো এর পরে হচ্ছে হেডিং করো মোটামুটি রেশিওর যতটুকু জিনিস দরকার এটা বললাম। এরপরে যখন অঙ্ক করাতে যাব, অঙ্ক করতে গিয়ে আমাদের কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেই টেকনিক গুলো যখন অঙ্ক করাবো সেখানে গিয়ে আমরা বলবো। ওকে, চলো এরপরে হেডিং করো প্রপোর্শন বলে। এতক্ষণ আমরা শিখলাম হচ্ছে শুধু রেশিও, এরপরে হেডিং করো প্রপোর্শন। মানে কি? সমানুপাত। ঠিক আছে, প্রপোর্শন কথার মানে হচ্ছে কি বলো? সমানুপাত। সমানুপাত কথার মধ্যেই আছে কি? সমান অনুপাত। ওকে, যেমন এক্সাম্পল দেখো, ধরো আমাদের কাছে কি আছে এখানে? 4 8, দেখো 4 8 এবং হচ্ছে 16। সিম্পল নেই, একবারে সিম্পল। দেখো এই তিনটে সংখ্যা আমি বললাম কি এরা আছে কিসে? এরা আছে হচ্ছে স্যার সমানুপাতে আছে। সমানুপাত, দেখো সমানুপাতে আছে মানে এর আর এর অনুপাত কত? 1:2। এর আর এর অনুপাত কত? 1:2। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি বলো? সমানুপাত। ওকে, এবারে দেখো এখানে এইটাকে নিয়ে আমি তোমাকে পুরো কনসেপ্টটা বলছি। যখন অঙ্ক করতে যাব তখন আমরা এখান থেকে অঙ্ক কিভাবে আসে দেখলেই বুঝতে পারবে। এটাকে বলা হয় যখন আমাদের পাশে এরকম তিনটে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যার মধ্যে এই মাঝের টার্মটাকে বলা হয়
সেকেন্ড প্রপোর্শন, এটা কি বলা হয় কি সেকেন্ড প্রপোর্শন, অথবা এই মাঝের টার্মটাকেই বলা হয় কি বলো মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন, মিন প্রপোর্শন, ঠিক আছে। এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে কি বলো থার্ড প্রপোর্শন। এটাকে বলা হয় কি বলো থার্ড প্রপোর্শন, ঠিক আছে। এবারে পরীক্ষাতে প্রশ্ন তোমাকে কি রকম দেবে, প্রশ্ন তোমাকে দেবে যে 4 এবং 16 এর মিন প্রপোর্শন কি হবে। 4 এবং 16 এর হচ্ছে কি বলো মিন প্রপোর্শন কি হবে, ঠিক আছে। ওকে, দেখো যখনই বলবে যে মিন প্রপোর্শন, তার মানে বুঝতে হবে যে এদের মধ্যে এমন কোনো একটা সংখ্যা আছে যেখানে, দেখো মধ্যে আমি ধরলাম এক্স একটা সংখ্যা, এবং যেখানটাতে 4-এর সঙ্গে এক্স এর যে অনুপাত, এক্স এর সঙ্গে 16-র অনুপাত কি হবে বলো সমান হবে, ঠিক আছে। ওকে ভাই, এখানে তো দেওয়াই আছে, এটাতে আবার উত্তর দেওয়ার কি অত মাহাত্ম্য আছে, ঠিক আছে। 4 এবং 16-র মিন প্রপোর্শন কথার মানে হচ্ছে কি যে এদের মধ্যে এমন একটা সংখ্যা আছে যাদের দুটোর অনুপাত এর অনুপাতের সঙ্গে কি হবে বলো সমান হবে, ঠিক আছে। তাহলে তখন আমরা বলতে পারি কি যে এর দুজনের অনুপাত যা হবে, মানে কি 4/x যা হবে, আমরা বলবো x/16 তাই হবে। 4/x যা হবে x/16 তা হবে, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমি কি পেতে পারি ভালো করে খেয়াল করো, এক্স এর স্কোয়ার ইকুয়াল টু দেখো কত হচ্ছে 4 ইন্টু দেখো কত হচ্ছে 16। তাহলে সেখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু কত হবে বলো √4 ইন্টু কত হচ্ছে দেখো 6 হবে। ওকে, তাহলে তুমি এখানে 4 আর 16 আছে, যদি এ এবং বি থাকতো তখন কি বলতাম, দেখো এ এবং বি এর মিন প্রপোর্শন কত হবে, তখন আমরা এখান থেকে বলতাম কি যে এ যে কোনো দুটো সংখ্যা তাদের যদি আমাকে বলা হয় মিন প্রপোর্শন স্যার কি হবে, আমরা সরাসরি বলবো মিন প্রপোর্শন হবে এ ইন্টু বি তার বর্গমূল। স্যার ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কি বললাম। যদি আমাকে কোনো জায়গাতে বলে 49 এবং হচ্ছে 81, 49 এবং 81 এদের মিন প্রপোর্শন কত হবে, এদের মিন আমরা সঙ্গে সঙ্গে বলবো কি √49 ইন্টু হচ্ছে 81, তার মানে 49-এর বর্গমূল হচ্ছে 7, 81-র বর্গমূল হচ্ছে 9, অতএব সেটা কত হবে 9 7 63, মিন প্রপোর্শন হচ্ছে 63, ঠিক আছে। জাস্ট কনসেপ্টটা এইটুকু জেনে রাখো, যখন অঙ্ক করানো হবে তোমাকে আরো ডিটেলসে আমি একটা দুটো করে বলে দেবো। ওকে, এটা গেল হচ্ছে আমাদের মিন প্রপোর্শন। যদি থার্ড প্রপোর্শন বলতো কি করতাম, ধরো আমাকে বললো কোনো জায়গাতে যে 4, 8 এবং এদের যে থার্ড প্রপোর্শনটা হবে সেটা কত হবে, থার্ড প্রপোর্শন সিম্পল হিসেব স্যার একই রকম ভাবে, তখন আমরা বলতাম কি ধরিলাম থার্ড প্রপোর্শনটা হচ্ছে কত এক্স, তাহলে আমি বলবো কি এর দুজনের যা অনুপাত হবে এর আর এর অনুপাত তাই হবে, বলো হ্যাঁ কি না। থার্ড প্রপোর্শন মানে কি এর আর এর অনুপাত যা হবে এর আর ওর অনুপাত তাই হবে, তখন আমরা বলবো কি স্যার 4/8 ইকুয়াল টু 8/x, তাহলে সিম্পলিফাই করলে 4 2 8, অতএব x এর ভ্যালু কত হবে দেখো 16, আমরা বলবো থার্ড প্রপোর্শনটা হচ্ছে দেখো 16, এর আর এর অনুপাত হচ্ছে 1:2 আর এর আর এর অনুপাত হচ্ছে দেখো 1:2, বোঝা গেছে বলো ক্লিয়ার। ঠিক আছে, এবারে দেখো ফোর্থ প্রপোর্শন। দেখো ফোর্থ প্রপোর্শন কি সিম্পল জিনিস, একই রকম ভাবে ধরো এখানে 3 এবং কত আছে দেখো 9, আর এখানে কত আছে দেখো 5 এবং তোমাকে বলা হলো x। ফোর্থ প্রপোর্শন কথার মানে কি এই দুজনের অনুপাতটা স্যার যা হবে এর আর এর অনুপাতটাও স্যার তাই হবে, তাহলে আমরা বলবো কি স্যার 3/9 যা হবে 5/x তাই হবে, 3/9 যা হবে 5/x তাই হবে, তাহলে সেখান থেকে আমি বলতে পারি সিম্পলিফাই করবো 3 3 9, অতএব x ইকুয়াল টু কত হবে x ইকুয়াল টু 15, অতএব x এর ভ্যালু কত হচ্ছে 15। এটা হচ্ছে কি আমাদের ফোর্থ প্রপোর্শন, চারটে সংখ্যার জন্য এটা হচ্ছে ফোর্থ
প্রপোর্শন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তো এই গেল হচ্ছে টোটাল আমাদের রেশিও এবং প্রপোর্শনের বেসিক কনসেপ্ট। যখন আমরা অঙ্ক করব, অঙ্কতে বিভিন্ন ধরনের টেকনিক গুলো অ্যাপ্লাই করব, সেই টেকনিক গুলো যখন অঙ্ক করাবো তখন হচ্ছে তোমাকে আমি ডিটেলসে বলবো। ঠিক আছে, ওকে।